বন্ধুরা, সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এবং আজকে আমাদের পড়ার বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মোটামুটি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করতে গেলে পুরো চ্যাপ্টার জুড়েই দরকার পড়ে। সেটা হচ্ছে আর্থিক বিবরণী প্রণয়নে ভ্যাট বা মূল্য সংযোজন কর। প্রথমে আমরা জানি ভ্যাট বা মূল্য সংযোজন কর বলতে কি বোঝায়। ভ্যাট এর পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশে 1991 সালের 1 জুলাই থেকে প্রথম ভ্যাট বা মূল্য সংযোজন কর চালু করা আছে। মূল্য সংযোজন কর মূলত পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রণয়ন করা হয়ে থাকে। উপকরণ ক্রয় বা পণ্য ক্রয় এবং বিক্রয়ের উপর মূল্য সংযোজন কর প্রণয়ন করা হয়ে থাকে, কিন্তু মূল্য সংযোজন কর একটা প্রতিষ্ঠানের জন্য কোনোভাবেই আয় না বা কোনোভাবেই ব্যয় না। তো প্রতিষ্ঠান মূলত প্রতিনিধি হিসেবে কাজ করে, কারণ সরকারকে এই মূল্য সংযোজন কর বা ভ্যাটটা প্রদান করতে হয়। তারা জনসাধারণের কাছ থেকে টাকাটা তুলে নেয়, অর্থাৎ একটা পণ্য বিক্রয়ের মাধ্যমে সেই পণ্যের সাথে তো বিক্রয় মূল্যটা অ্যাড হলে সাথে ভ্যাটও অ্যাড হবে এবং টাকাটা উঠায় নেওয়ার পর সেটা প্রতিষ্ঠান সরকারের কাছে দিয়ে দিবে ভ্যাটের অ্যামাউন্টটুকু শুধু। সেজন্য এখানে কিন্তু প্রতিষ্ঠানের কোনো লাভও হচ্ছে না, প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতিও হচ্ছে না। বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে দায়, এটা প্রতিষ্ঠান একটা প্রতিনিধি হিসেবে কাজ করে, যে কাস্টমারের কাছ থেকে ভ্যাটটা গ্রহণ করে সেই ভ্যাটের টাকাটুকু পরবর্তীতে গিয়ে সরকারের কাছে দিয়ে দেয়। দু একটা ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রেই ভ্যাটের হার আমরা 15% ধরে অঙ্কগুলো করব। ভ্যাট বিষয়টা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দেই। যেমন 10,000 টাকার পণ্য তুমি ক্রয় করলা, এখানে কোম্পানি ভ্যাট প্রদান করতে হবে 10,000-এর উপর 15%। তো আমরা 10,000-এর উপর সিম্পলি 15% করে আমাদের কত আসছে? 1500 টাকা। এই কোম্পানির পণ্যটা যখন তৈরি হবে, তৈরি হওয়ার পর তো নিশ্চয়ই আমরা 10,000 আর 1500 টাকা যোগ করে বিক্রি করব না, আমরা একটা লাভে বিক্রি করব। তো আমরা 1400 টাকায় জনসাধারণের কাছে বিক্রি করছি। এই 1400 টাকার উপর বিক্রয় করার সময় একটা 15% ভ্যাট ধার্য করতে হবে। 1400 টাকার উপর 15% ভ্যাট করার পর আসছে 2100 টাকা। তুমি কিন্তু যখন পণ্যটা ক্রয় করেছিলে তখন 10,000 টাকা দিয়ে ক্রয় করেছিলে এবং সেটার উপর 15% ভ্যাট এসেছিল 1500 টাকা। আর যখন পণ্যটা উৎপাদন করে জনসাধারণের কাছে বিক্রি করছো তখন 1400 টাকার উপর 15% 2100 টাকায় বিক্রি করছো। তুমি 1500 টাকা পণ্য ক্রয় করার সময় ভ্যাট হিসেবে প্রদান করে দিয়েছো, কিন্তু তুমি পণ্য বিক্রয় করার সময় ক্রেতার কাছ থেকে ভ্যাট নিয়েছো 2100 টাকা। তাহলে তোমার সরকারকে আরো ভ্যাট প্রদান করতে হবে কত, সেটা বের করার জন্য 2100 টাকা থেকে 1500 টাকা বাদ দিবে। বাদ দিবার পর পাবে 600 টাকা। এই 600 টাকা আরো সরকারকে প্রদান করতে হবে, অর্থাৎ ইন টোটাল তোমাকে 2100 টাকা প্রদান করতে হবে। তুমি প্রথমে 1500 টাকা দিয়েছো পণ্য ক্রয় করে, এরপর জনসাধারণের কাছে বিক্রি করে আবার যে 600 টাকা এসেছে সেই 600 টাকা সরকারকে গিয়ে দিয়েছো। টোটাল 2100 টাকা তুমি প্রদান করেছো। তাহলে এটা থেকে বোঝাই যাচ্ছে যে তুমি যে কাস্টমারের কাছ থেকে ভ্যাটের টাকাটুকু পাচ্ছ সেটা কিন্তু কোনোভাবেই তোমার জন্য আয় হচ্ছে না, আবার কোনোভাবে সেটা ব্যয় হচ্ছে না। মূলত তুমি জনসাধারণের কাছ থেকে তুলে ডিরেক্টলি সেটা সরকারের কাছে পৌঁছে দিচ্ছ। এখন আমরা কিছু আর্থিক বিবরণী প্রণয়নে ভ্যাটের প্রভাব দেখব। যেমন প্রথমটা হচ্ছে, যদি রেয়া মিলে ডেবিট দিকে ভ্যাট বা ভ্যাট চলতি হিসাব নামে উল্লেখ থাকে তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে দেখাতে হবে, কারণ ভ্যাট যখন প্রদান করা হবে তখন সেটা ভ্যাট চলতি হিসাব লিখে ডেবিট পাশে যাবে, অর্থাৎ তোমার জন্য কিন্তু ভ্যাট চলতি হিসাব তখন একটা সম্পদ। যেমন একটা উদাহরণ দেয়া আছে, রেয়া মিলে ডেবিট ভ্যাট চলতি হিসাব বা ভ্যাট হিসাব 20,000 টাকা দেয়া আছে। অর্থাৎ রেয়া মিল যখন তৈরি করা হয়েছে তখন ডেবিট সাইডে কি দেয়া আছে? ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব 20,000 টাকা। এখানে বোঝাই যাচ্ছে যে ভ্যাটটা প্রদান করা হয়েছে এবং এজন্য এটা ভ্যাট চলতি হিসাব নামে ডেবিট সাইডে লেখা হয়েছে, আর এটা কিন্তু তোমার জন্য এখন একটা সম্পদ। আর আমরা সম্পদ মূলত কোথায় লিখি? যখন আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি তখন চলতি সম্পদ নামে ভ্যাট চলতি হিসাব লিখে 20,000 টাকা আসবে। অর্থাৎ তুমি এটা অলরেডি কাস্টমারের কাছ থেকে আদায় করে সরকারকে প্রদান করে ফেলেছো, সেজন্য ভ্যাট চলতি হিসাব সম্পদ সাইডে 20,000 টাকা বসানো হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে, যদি রেয়া মিলের ক্রেডিট দিকে ভ্যাট চলতি হিসাব দেয়া থাকে। আগেরটা ছিল ডেবিট দিকে, এবার হচ্ছে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে কখন দেয়া হয়? যখন ভ্যাট কাস্টমারের কাছ থেকে আদায় করা হচ্ছে। এটা কিন্তু এখনো সরকারকে প্রদান করা হয় না, এটা সরকারের জন্য অলরেডি প্রতিনিধি হিসেবে তুমি কাস্টমার থেকে আদায় করেছো। এক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ে সেটা দেখাতে হবে। যেমন রেয়া মিলের ক্রেডিট দিকে ভ্যাট চলতি হিসাব 30,000 টাকা উল্লেখ আছে, যেহেতু
তুমি এটা এখনো প্রদান করো নাই, কিন্তু তোমার এটা প্রদান করতে হবে সরকারকে, সেজন্য এটা কিন্তু তোমার জন্য একটা দায় এবং এটা চলতি দায়। সেজন্য চলতি দায়ে লিখে ভ্যাট চলতি হিসাব লিখে চলতি দায়ের সাইডে আর্থিক অবস্থা বিবরণীতে 30,000 টাকা লিখতে হবে। যদি রেয়া মিলে ডেবিটে প্রদত্ত ভ্যাট এবং ক্রেডিটে প্রাপ্ত ভ্যাট দেয়া থাকে, অর্থাৎ রেয়া মিলে অনেক সময় ডেবিট সাইডে প্রদত্ত ভ্যাট লেখা আছে এবং ক্রেডিট সাইডে প্রাপ্ত ভ্যাট লেখা আছে, অর্থাৎ দু সাইডেই টাকার অ্যামাউন্ট দেয়া আছে। এক্ষেত্রে প্রদত্ত ভ্যাট বেশি হলে চলতি সম্পদে ভ্যাট চলতি হিসাব নামে দেখাতে হবে এবং প্রাপ্ত ভ্যাট বেশি হলে চলতি দায়ে ভ্যাট চলতি হিসাব নামে দেখাতে হবে। এই বিষয়টা একটা উদাহরণের সাহায্যে দেখানো যাচ্ছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রেয়া মিলে প্রদত্ত ভ্যাট দেওয়া ছিল 50,000 টাকা। তুমি সরকারকে ভ্যাট প্রদান করেছো অলরেডি 50,000 টাকা, কিন্তু তুমি জনসাধারণের কাছে এখন আদায় করেছো 35,000 টাকা, অর্থাৎ ক্রেডিটে প্রাপ্ত ভ্যাট দেওয়া আছে কত? 35,000 টাকা। এইটুকু তোমার জন্য চলতি দায়, এইটুকু তোমার জন্য চলতি সম্পদ, আমরা একটু আগেই জেনে এসেছি। সেক্ষেত্রে তোমাকে কিভাবে হিসাবে লিপিবদ্ধ করতে হবে? তুমি তো একবার সম্পদে লিখতে পারো না, একবার দায় লিখতে পারো না। সেক্ষেত্রে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে 50,000 টাকা থেকে 35,000 টাকা মাইনাস করবে। করার পর তুমি দেখতে পারবে টাকার অ্যামাউন্ট এসেছে 15,000 টাকা এবং সেটা ডেবিট সাইডে বেশি। যেহেতু ডেবিট সাইডে বেশি, সেজন্য তুমি চলতি সম্পদে গিয়ে ভ্যাট চলতি হিসাব নামে 15,000 টাকা আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করবে। ঠিক একইভাবে দ্বিতীয় নম্বরে দেয়া আছে রেয়া মিলে প্রদত্ত ভ্যাট আছে কত? 20,000 টাকা এবং প্রাপ্ত ভ্যাট 45,000 টাকা, অর্থাৎ তুমি জনসাধারণের কাছে অলরেডি বেশি আদায় করে ফেলেছো, কিন্তু এখনো সেটা সরকারকে পুরোপুরি দাওনি। তাই আমরা কি করব? আমরা ঠিক একইভাবে মাইনাস করার পর দেখতে পাবো 25,000 টাকা ক্রেডিট সাইডে বেশি। যেহেতু 25,000 টাকা ক্রেডিট সাইডে অলরেডি বেশি, তার মানে তোমার জন্য এখনো সেটা চলতি দায় হিসেবে রয়েছে। আর তাই আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় লিখে ভ্যাট চলতি হিসাবের ঘরে 25,000 টাকা বসাতে হবে। এরপরেরটি হচ্ছে যদি পণ্য ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে ক্রয়ের ভ্যাট এবং বিক্রয়ের ভ্যাট নির্ণয় করে বিশদ আয় বিবরণীতে ক্রয় ভ্যাট ক্রয় থেকে এবং বিক্রয় হতে বিক্রয় ভ্যাট বাদ দিয়ে দেখাতে হবে। আচ্ছা, আমরা নরমালি কি জানি? ভ্যাট হচ্ছে একটা প্রোডাক্টের উপর অর্পণ করা হয়ে থাকে। সাপোজ তুমি একটা প্রোডাক্ট কিনেছো 100 টাকায়, সেটার উপর 15% ভ্যাট হবে। কিন্তু প্রশ্নে একটু ট্রিকি ওয়েতে অনেক সময় এমন হতে পারে, বলা আছে যে পণ্যটা ক্রয় করেছে 100 টাকা, সেটার মধ্যে অলরেডি 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে ক্রয় ভ্যাটের সূত্র হচ্ছে নিট ক্রয়, অর্থাৎ যতটুকু অ্যামাউন্ট দিয়ে তুমি পণ্যটা ক্রয় করেছো সেটা লিখবে, তার সাথে 15% ভ্যাট হওয়ার কারণে 15 দিয়ে গুণ করবে এবং ভাগ করবে 115 দিয়ে। তাহলে ক্রয়ের ভ্যাট কত আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত সেটুকু বের হয়ে যাবে। একইভাবে বিক্রয়ের ক্ষেত্রেও বিক্রয় ভ্যাট বা প্রাপ্ত ভ্যাট লিখে নিট বিক্রয়ের উপর 15% করতে হবে, কারণ ভ্যাটের পরিমাণ 15% এবং 115 দিয়ে ভাগ দিতে হবে। এটা শুধুমাত্র 115 দিয়ে তখনই ভাগ দিতে হবে যখন বলা হবে প্রশ্নে যে বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। একইভাবে ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে বলা থাকলে 115 দিয়ে ভাগ দিতে হবে। এখানে একটা অঙ্কের সাহায্যে দেখানো যাক। প্রশ্নে বলা আছে কত? একটা রেয়া মিল দেয়া আছে যেখানে ক্রয় এবং বিক্রয় দুটাই দেয়া আছে, বলা আছে ক্রয় ও বিক্রয়ের উপর 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। আমরা এই সূত্র অনুযায়ী বসালেই বুঝতে পারবো। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি করব? প্রথমে আমরা প্রদত্ত ভ্যাট বা ক্রয় ভ্যাটটা বের করব। এখানে ক্রয়ের ভ্যাট অন্তর্ভুক্ত আছে অলরেডি, সেজন্য আমরা এই প্রশ্ন দেখে এসেছি 1,15,000 টাকা। এর উপর 15% করব, ভাগ দিব 115 দিয়ে। তাহলে তোমার প্রদত্ত ভ্যাটের পরিমাণ কত বের হচ্ছে? 15,000 টাকা। এরপরেরটা প্রাপ্ত ভ্যাট একইভাবে বের করতে হবে, প্রাপ্ত ভ্যাট বা বিক্রয় ভ্যাট। সেখানে প্রশ্নে বিক্রয় দেখে এসেছি আমরা কত? 2,30,000 টাকা এবং তার সাথে গুণ করতে হবে 15 এবং ভাগ করতে হবে 115। তাহলে আমরা টাকার অ্যামাউন্ট পাচ্ছি 30,000 টাকা। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নে যদি বলা থাকে ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে তোমরা নিট ক্রয়ের সাথে গুণ 15 ভাগ 115 করতে পারো, বা একইভাবে আরেকটা কাজ করতে পারো, ঐকিক নিয়মের মাধ্যমে তোমরা অঙ্কটা করতে পারো, তাহলেও একই উত্তরই দেখা যাবে। এখন আমরা কি বের করেছি? আগের মতোই প্রাপ্ত ভ্যাট প্রদত্ত ভ্যাট দুটোই বের করেছি। আমরা কি দেখতে পাচ্ছি? প্রাপ্ত ভ্যাট বড় না প্রদত্ত ভ্যাট বড়? প্রদত্ত ভ্যাট ছোট দেখা যাচ্ছে এবং প্রাপ্ত ভ্যাট বড় দেখা যাচ্ছে। ঠিক একইভাবে প্রাপ্ত ভ্যাট থেকে প্রদত্ত ভ্যাট মাইনাস করার পর আমরা দেখব ভ্যাটটা মূলত চলতি দায়ে যাবে, অর্থাৎ জনসাধারণের কাছে বেশি আদায় করা হয়েছে, যেটা এখনো সরকারকে দেখানো হয়নি। প্রথমে আমরা বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করব। কিভাবে? যেহেতু বলাই ছিল
বিক্রয় এবং ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, যখন আমরা নিট বিক্রয় বের করব তার আগে বিক্রয় থেকে একটু আগে যে ভ্যাটটা বের করে এসেছি সেটা ফার্স্টে মাইনাস করব। মাইনাস করার পর কত দেখা যাচ্ছে? 2 লক্ষ টাকা। একইভাবে ক্রয় কত ছিল? 2,30,000 টাকা। ক্রয় কত ছিল? 1,15,000 টাকা। সেটার থেকে যে ভ্যাটটা এসেছে 15,000 টাকা, এই 15,000 টাকা বাদ দিয়ে দেখাতে হবে। বাদ দিয়ে দেখালে ক্রয়ের পরিমাণ আসছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা দিয়ে পরবর্তীতে অঙ্কটা করতে হবে। ঠিক একইভাবে ভ্যাট চলতি হিসাব কত এসেছে? ভ্যাট চলতি হিসাব এসেছে 15,000 টাকা, যেটা ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ এটা চলতি দায় নেমে আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে। এখানে দেখা যাচ্ছে চলতি দায়ে ভ্যাট চলতি হিসাব 30,000 মাইনাস 15,000 ইকুয়ালস টু 15,000 টাকা। এর পরের অঙ্কে বলা আছে যদি রেয়া মিলে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত এবং ক্রয় বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে বা উল্লেখ থাকে, এক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ভ্যাট নির্ণয় করে বিশদ আয় বিবরণীতে ক্রয় এবং বিক্রয় থেকে ভ্যাট দিতে হবে এবং ভ্যাট চলতি হিসাব তৈরি করে উদ্বৃত্ত নির্ণয় করে আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ অথবা চলতি দায় দেখাতে হবে। অর্থাৎ যদি রেয়া মিলে ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া থাকে এবং ক্রয় বিক্রয়ের মধ্যেই সেই ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে বলাও থাকে, ঠিক আগের অঙ্কটার মতো, সেক্ষেত্রে আমরা ক্রয় এবং বিক্রয়ের ভ্যাট ফার্স্টে আলাদা করে নির্ণয় করব। করার পর সেটা ক্রয় এবং বিক্রয় থেকে ঠিক আগের অঙ্কের মতোই বাদ দিব। বাদ দিবার পর ভ্যাট চলতি হিসাব তৈরি করব এবং আমরা দেখব যে ক্রয়ের ভ্যাট বেশি না বিক্রয়ের ভ্যাট বেশি। যদি আমরা দেখি ক্রয় ভ্যাট বা প্রদত্ত ভ্যাট বেশি, সেক্ষেত্রে আমরা চলতি সম্পদে বসাবো। আর যদি আমরা দেখি প্রাপ্ত ভ্যাট অর্থাৎ আমাদের দায়ের পরিমাণ এখনো বেশি, সেক্ষেত্রে আমরা চলতি দায়ে বসাবো। বসিয়ে আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করব। এখানে একটা উদাহরণ দেয়া রয়েছে যেখানে রেয়া মিলে ক্রয় এবং বিক্রয় দেয়া রয়েছে এবং ক্রয় ও বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ঠিক আগের মতোই ক্রয় এবং বিক্রয়ের মধ্যে 15% হওয়ার কারণে আমরা নিট ক্রয়ের সাথে গুণ করব, 15 ভাগ করব 115। বিক্রয়ের ক্ষেত্রেও সেম, গুণ করব নিট বিক্রয়ের উপর 15 ভাগ করব 115। এরপরে সেটা থেকে প্লাস মাইনাস করার পর এখানে নতুন একটা অ্যাডিশন এসেছে, সেটা হচ্ছে প্রশ্নে আবার ভ্যাট চলতি হিসাব দেয়াই আছে 20,000 টাকা। এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য একটু নতুন। তাহলে আমরা আবার ধাপে ধাপে অঙ্কটা করি। প্রথমে আমরা কি করেছি? প্রদত্ত ভ্যাট বা ক্রয় ভ্যাট প্রশ্নে দেওয়া ছিল 2,30,000 টাকা, সেটার উপর 15% এবং ভাগ করেছি 115 দিয়ে। করার পর আমাদের কত এসেছে? 30,000 টাকা। আবার আমরা প্রাপ্ত ভ্যাট নির্ণয় করব। ঠিক একইভাবে প্রশ্নে আমরা বিক্রয় ভ্যাটের পরিমাণ দেখতে পাচ্ছি, এখানে ভুলবশত কমা দেয়া হয়েছে 3,45,000 টাকা। একইভাবে প্রাপ্ত ভ্যাটের উপর বা বিক্রয় ভ্যাটের উপর 3,45,000 লিখে এর সাথে গুণ 15 করতে হবে, ভাগ 115 করতে হবে। এখানে গুণ 15 করার কারণই একটাই, যেখানে বলা হয়েছে বিক্রয়ের মধ্যে বিক্রয় ভ্যাট অন্তর্ভুক্ত, সেজন্য 115 দিয়ে ভাগ করা হচ্ছে এবং এর উত্তরে এসেছে 45,000 টাকা। এখন আমরা কি করব? ঠিক আগের মতোই ভ্যাট চলতি হিসাব নির্ণয় করব। সেক্ষেত্রে এবার একটু আলাদা পদ্ধতি হবে, কারণ আমাদের প্রশ্নে একটা ভ্যাট চলতি হিসাব দেয়া ছিল, যেটার জন্য আমরা চলমান জের ছক যে শিখে এসেছিলাম ফার্স্ট পেপারে কিংবা ক্লাস 9-10-এ, সেটা ব্যবহার করতে হবে। এখানে প্রথমে ভ্যাট চলতি হিসাব লিখে তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট এবং উদ্বৃত্ত লেখা হয়েছে। এটা মূলত চলমান জের ছকের একটা নমুনা। এখানে প্রথমে লিখতে হবে ব্যালেন্স বিডির পরিমাণ। প্রশ্নে ভ্যাট চলতি হিসাব নামে ডেবিট সাইডে 20,000 টাকা ব্যালেন্স বিডি দেয়া আছে। এই 20,000 টাকা আমরা লিপিবদ্ধ করব যখন চলমান জের ছক তৈরি করা হবে। তাই আমরা ব্যালেন্স লিখে হিসাবের নামে 20,000 টাকা কোন সাইডে ছিল? ডেবিট সাইডে ছিল, তাই একেবারে ডেবিট সাইডে 20,000 টাকা বসাবো। এরপর আমাদের ক্রয় হিসাব বা প্রদত্ত ভ্যাটে কত এসেছে? 30,000 টাকা। 30,000 টাকা প্রদত্ত ভ্যাট হবার কারণে এটা ডেবিট সাইডে বসবে 30,000 টাকা দাঁড়াবে এবং 30,000 আর 20,000 যোগ করে কত আসবে? 50,000 টাকা। ঠিক একইভাবে আমরা একটু আগে কিন্তু বিক্রয় ভ্যাট নির্ণয় করেছিলাম এবং বিক্রয় ভ্যাটে ভ্যাট চলতি হিসাব যেহেতু ক্রেডিট হয়, সেজন্য ক্রেডিট সাইডে বিক্রয় লিখে 45,000 টাকা বসাতে হবে। বসানোর পর 50,000 টাকা থেকে 45,000 টাকা মাইনাস করতে হবে, কারণ 50,000 টাকা ডেবিটে ছিল আর 45,000 টাকা ক্রেডিটে ছিল। তাহলে এসেছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা কোন সাইডে এসেছে? ডেবিট সাইডে। এটাই মূলত যখন আর্থিক অবস্থা বিবরণ তৈরি করব তখন ডেবিট সাইডে গিয়ে এই 5,000 টাকা ব্যবহার করতে হবে। তাই আর্থিক বিবরণীতে ভ্যাট লিখে প্রথমে আমরা বিশদ আয় বিবরণীতে আগের মতোই কাজ করব, যে বিক্রয় থেকে বাদ দিব ভ্যাটটা, বাদ দিবার পর আমাদের আসবে 3 লক্ষ টাকা। একইভাবে ক্রয় থেকে ক্রয় ভ্যাট বাদ দিব, আসবে কত? 2 লক্ষ টাকা।
এবং ব্যাট চলতি হিসাবে গিয়ে আর্থিক অবস্থা বিবরণীতে যেটা আমরা চলমান যে ছক থেকে পেয়েছি সেই মানটা বসাবো। অর্থাৎ চলতি সম্পদে যেহেতু বসবে, এর কারণ সেটা ডেবিট সাইডে এসেছিল। যদি ক্রেডিট সাইডে মান আসতো তাহলে আমরা চলতি দায়ে লিখে আর্থিক অবস্থা বিবরণীতে বসাতাম। এখানে চলতি সম্পদ লিখে ব্যাট চলতি হিসাব নামে ৫,০০০ টাকা বসাতে হবে। এরপরে আরো একটি উদাহরণ দেওয়া আছে, যেখানে রেয়ামিন দেয়া আছে ক্রয় বিক্রয় ১৫% ব্যাট সহ ঠিক একই রকম, অর্থাৎ নিট ক্রয় গুণ ১৫ ভাগ ১১৫, নিট বিক্রয় গুণ ১৫ ভাগ ১১৫ দিয়ে করতে হবে এবং ব্যাট চলতি হিসাবও দেয়া আছে ১৫,০০০ টাকা। আমরা মূলত এই ১৫% করার পর অন্তর্ভুক্ত যেটুকু আছে সেটুকু অন্তর্ভুক্ত থেকে পরবর্তীতে ব্যাট চলতি হিসাব ঠিক আগের মতো করে নির্ণয় করব। এখানে গণনা করা হয়েছে ৪,৬০,০০০ গুণ ১৫ ভাগ ১১৫ ইকুয়ালস টু এসেছে ৬০,০০০ টাকা। একইভাবে বিক্রয় ভ্যাট বা প্রাপ্ত ভ্যাট নির্ণয় করতে হবে, যেখানে ৯,২০,০০০ গুণ ১৫ ভাগ ১১৫ করার পর এসেছে কত, ১,২০,০০০ টাকা। এখন আমরা কি করব, প্রাপ্ত ভ্যাট এবং প্রদত্ত ভ্যাটে দেখা যাচ্ছে প্রাপ্ত ভ্যাট বড়, কাজে প্রাপ্ত ভ্যাট থেকে প্রদত্ত ভ্যাট মাইনাস করার পর আমরা যা দেখতে পাবো সেটুকুই আমরা আর্থিক অবস্থা বিবরণীতে বসাবো। অর্থাৎ প্রশ্নে ব্যালেন্স দেয়া ছিল, আমরা একটু আগে দেখে এসেছি আর্থিক ব্যাট চলতি হিসাব ১৫,০০০ টাকা। এই ১৫,০০০ টাকা ডেবিট সাইডে ছিল, তাই ডেবিট সাইডেই লেখা হয়েছে। একইভাবে ক্রয়ের ক্ষেত্রে আমরা একটু আগে বের করলাম ৬০,০০০ টাকা ব্যাট চলতি হিসাব, সেজন্য ক্রয় হিসাব লিখে ব্যাট চলতি হিসাব নামে ডেবিট সাইডে ৬০,০০০ টাকা বসাতে হবে। দুটো যোগ করে আসলো কত, ৭৫,০০০ টাকা। এরপরে বিক্রয় ক্রেডিট সাইডে এসেছে ১,২০,০০০ টাকা। এই ১,২০,০০০ এর সাথে ৭৫,০০০ টাকার কতটুকু পার্থক্য করার পর আমরা পাচ্ছি ক্রেডিট সাইডে ৪৫,০০০ টাকা। এর জন্য ৪৫,০০০ টাকার অ্যামাউন্ট যেহেতু ক্রেডিট সাইডে এসেছে সেজন্য সেটা আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায়ের ক্ষেত্রে যাবে। প্রথমে আমরা একইভাবে বিশদ আয় বিবরণীতে বিক্রয় থেকে ব্যাটটুকু মাইনাস করব, যেটুকু এসেছিল, করার পর এসেছে ৮ লক্ষ টাকা। ক্রয় থেকে ব্যাট মাইনাস করব, এসেছে ৪ লক্ষ টাকা এবং ব্যাট চলতি হিসাব আর্থিক অবস্থা বিবরণীতে এসেছে ৪৫,০০০ টাকা। এখানে ভুলবশত চলতি সম্পদ লেখা আছে, এটা মূলত হবে চলতি দায়। ব্যাট চলতি হিসাবের মধ্যে মণিহারি ক্রয়ের ব্যাট অন্তর্ভুক্ত থাকলে মণিহারি ক্রয়ের ব্যাট চলতি দায় হিসাব থেকে বাদ দিয়ে এবং মণিহারির সাথে যোগ করে দেখাতে হবে। অর্থাৎ ব্যাট চলতি হিসাবের মধ্যে ভুলবশত মণিহারি ক্রয়ের ব্যাট অন্তর্ভুক্ত করা আছে, সেখানে আমরা কি করব, ফার্স্টে মণিহারির ক্রয়ের ব্যাট আমরা ব্যাট চলতির দায় যেটা আছে সেখান থেকে বাদ দিব এবং দেওয়ার পর মণিহারির সাথে সেটা যোগ করে আলাদা করে দেখাতে হবে। এখানে একটা উদাহরণ আছে, সেটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রেয়া মিলে ব্যাট চলতি হিসাবে ডেবিট উদ্ধৃত দেওয়া আছে কত, ৫০,০০০ টাকা। মণিহারি ১০,০০০ টাকা দেয়া আছে। সমন্বয়ে আবার লেখা আছে মণিহারি ক্রয়ের ব্যাট ২,০০০ টাকা ব্যাট চলতি হিসাবের অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ ২,০০০ টাকা কিসের অন্তর্ভুক্ত আছে, ৫০,০০০ টাকার অন্তর্ভুক্ত আছে, যেটাকে কিনা মণিহারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। সেজন্য বিশদ আয় বিবরণীতে পরিচালন খরচের যেহেতু মণিহারি এসে থাকে, সেজন্য পরিচালন খরচে মণিহারি হিসাব লিখে সেখানে ১০,০০০ এর সাথে এই যে ২,০০০ টাকা যেটা অন্তর্ভুক্ত ছিল সেই ২,০০০ টাকা যোগ করতে হবে। করার পর এসেছে ১২,০০০ টাকা এবং প্রশ্নে বলা আছে কত, ব্যাট চলতি হিসাব ডেবিট উদ্ধৃত ৫০,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা অন্তর্ভুক্ত, তাই আমরা আর্থিক অবস্থা বিবরণীতে এই ব্যাট ২,০০০ টাকা বাদ দিয়ে দেখাবো। আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে ব্যাট চলতি হিসাব বসেছে, কারণ ডেবিট উদ্ধৃত ছিল ৫০,০০০ টাকা থেকে মণিহারি ক্রয়ের ব্যাট যেটা অন্তর্ভুক্ত করা ছিল সেটা বাদ দিয়ে আসবে ৪৮,০০০ টাকা। এই ৪৮,০০০ টাকাই মূলত ব্যাট চলতি হিসাব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না, সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটুকু। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য।